আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ডে চলে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো দেরি না করে প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে অটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া বলতে কি বুঝো বা কাকে বলে? অটাইটিস মিডিয়া বলতে আমরা বলছি মিডল ইয়ার। মিডল ইয়ার মানে কি? মধ্যকর্ণ। আমাদের যে কানের তিনটা পার্ট, একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তাহলে মধ্যকর্ণের মধ্যে অভ্যন্তরে সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় হচ্ছে অটাইটিস মিডিয়া। তাহলে আমরা কি বললাম? মধ্যকর্ণের ভিতরে যদি কোনো রকমের সংক্রমণ হয় তাহলে যে ব্যথাটা হয় বা প্রদাহটা হয় সেটাই হচ্ছে অটাইটিস মিডিয়া। খ নম্বর প্রশ্ন হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু পেশি ধাক্কা দেয় না কেন? এখন আমাদের স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে, স্বাভাবিক চলাচল বা ভঙ্গিমা দানের ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে কিন্তু পেশি। পেশি আছে তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে হৃৎপেশি। এখানে আমাদের ঐচ্ছিক পেশি ম্যাক্সিমাম আমরা যে চলাফেরা করতে পারি বা নিজেরা নিয়ন্ত্রণ যেগুলো করতে পারি ইচ্ছা মতো, সেগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ঐচ্ছিক পেশি। আর হৃৎপিণ্ডের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কি হৃৎপেশি। বাকি যেগুলো আছে, যেগুলো আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেগুলো হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। আমাদের প্রথমে যেটা আছে কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্রের আবরণ হচ্ছে কি পেশিতন্ত্র। পেশি হচ্ছে আমাদের চলাচল বা ভঙ্গিমা দান বা স্বাভাবিক কাজকর্ম করতে আমাদের হেল্প করে হচ্ছে পেশি। এখন আমাদের মেইনলি পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা মেইনলি হচ্ছে ঐচ্ছিক পেশির কারণে হয়। ঐচ্ছিক পেশি অনেক জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন হচ্ছে আমরা যদি হাতের উদাহরণ দিই, তাহলে এখানে থেকে বাইসেপস পেশি অ্যান্ড তারপর হচ্ছে ট্রাইসেপস পেশি। তাহলে প্রত্যেকটা পেশি কীভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এখন পেশি কিন্তু নিজে বাঁকা হয় না। পেশি নিজে কখনো বাঁকা হবে না। আমাদের যে সন্ধিগুলো থাকে, যেমন এখানে একটা সন্ধি আছে, এই সন্ধিকে টেনে বাঁকিয়ে দেয়। যদি পেশি নিজে বাঁকা হতো সেক্ষেত্রে কিন্তু ধাক্কা দিত। কিন্তু পেশিতে টান পড়ে, যখন তুমি পেশি সংকুচিত করবে বা প্রসারিত করবা তখন পেশিতে কি হবে? টান পড়বে। কিন্তু পেশি যেহেতু নিজে বাঁকা হয় না, সে সন্ধিকে টেনে বাঁকায় দিচ্ছে, যার কারণে সে ধাক্কা দিতে পারে না। তাহলে পেশিতে টান পড়তে পারবে কিন্তু পেশিতে ধাক্কা দিতে পারবে না। আমরা আরেকবার একটু বলি যে আমাদের স্বাভাবিক কাজকর্ম যেমন চলাফেরা বা ভঙ্গিমা দানে বা স্বাভাবিক কাজকর্ম করতে মেইনলি কে হেল্প করে? পেশি হেল্প করে বা মাসেল হেল্প করে। এবার পেশি আছে মোট তিন প্রকার। একটা ঐচ্ছিক, যেগুলো আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি, এবং ঐচ্ছিক পেশি জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ পেশি সংকুচিত, একটা পেশি সংকুচিত হলে তার অপর পেশিটা কী হবে? প্রসারিত হবে। তাহলে পেশি যখন সংকুচন প্রসারণ হবে তখন পেশিতে টান পড়বে, কিন্তু পেশি যেহেতু নিজে বাঁকা হয় না, সন্ধিকে টেনে বাঁকায় দেয়, যার কারণে পেশিতে সংকোচন প্রসারণের কারণে টান পড়ে, কিন্তু পেশি নিজে বাঁকা হয় না বলে সে পেশি কখনো ধাক্কা দিতে পারে না। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর, যে পেশি টান পড়তে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের EFG এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, উদ্দীপকের এখানে EFG কি দেওয়া আছে? দেখো, উদ্দীপকে এটা হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, এটা তোমার শেপ ভিতরে নিউক্লিয়াসটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের নির্দিষ্ট কোনো শেপ নেই, এবং নিউক্লিয়াস থাকবে শুধুমাত্র কোথায়? WBCতে, মানে শ্বেত রক্তকণিকাতে। তার মানে এটা হচ্ছে গিয়ে তোমার কি WBC। আর এখানে হচ্ছে প্লেটলেট মানে হচ্ছে কি অণুচক্রিকা। এবং এখানে দেখা যাচ্ছে যে আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, জিও আছে, তো অণুচক্রিকাতেও কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। সে যে ভিতরে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু নিউক্লিয়াস না। উদ্দীপকের হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, F হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকা, G হচ্ছে গিয়ে অণুচক্রিকা। এই তিনটার মধ্যে তুলনামূলক বলতে আমাদের বুঝতে হবে যে এখানে পার্থক্য লিখতে বলছে। অনেকে আলোচনা দেখে বুঝে যে এরকম জাস্ট লিখে দিলে হবে, কিন্তু কোনো একটা জিনিস তুমি যদি ছকে লিখো তাহলে সেটা আরও বেশি সুন্দর দেখায়, মার্ক অনেক বেশি পাওয়া যায়। তাহলে এখানে আমরা তাহলে শনাক্ত করবো যে হচ্ছে আরবিসি মানে লোহিত রক্তকণিকা, বা এর আরেকটা নাম আছে ইরাথ্রোসাইট। অর্থাৎ WBC হচ্ছে F, WBC বা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। আর এখানে জি হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। তাহলে আরবিসি হচ্ছে বলা হয়েছে কি গোল, তাহলে এর আকৃতিটা হচ্ছে কি গোল, এবং আকৃতি কীরকম? অবতল, অনেকটা চকলেট শেপের মতো। আমরা যেরকম ক্যান্ডি খাই, ক্যান্ডিটার শেপ কীরকম থাকে? এরকম। তো মাঝখানে একটু গর্তের মতো থাকে, এবং আরেক সাইড থাকে প্লেন। কিন্তু WBCর ওই যে আমাদের মিল্ক ক্যান্ডি থাকে, মিল্ক ক্যান্ডির দুই পাশে, এক পাশে প্লেন থাকলেও এই লোহিত রক্তকণিকার দুই পাশেই সেম থাকে, অর্থাৎ এই পাশেও অবতল, অপর পাশেও অবতল, অবতল থাকে।
এবং ডাব্লিউবিসি হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতিবিহীন অর্থাৎ অনিয়তাকার, এটা নির্দিষ্ট কোনো আকার নেই, এক একটার এক এক রকম আকার, একটা বড় হতে পারে একটা ছোট হতে পারে। তারপর হচ্ছে প্লেটলেট হচ্ছে এটা গোল হতে পারে, গোল, তারপর ডিম্বাকার, অনেকগুলো শেপের হতে পারে, এখানেই দেখতে পাচ্ছি অনেকগুলো শেপ একবারে দেখানো হয়েছে। এটা হচ্ছে গোলও হতে পারে, ডিম্বাকার এবং অনেকটা রডের মতো। 2 নম্বর আমরা যেটা বললাম যে নিউক্লিয়াস শুধুমাত্র ডাব্লিউবিসিতে থাকবে আর বাকি দুইটাতে নিউক্লিয়াস নাই, দেখো এটা নিউক্লিয়াস বিশিষ্ট, বাকি দুইটা নিউক্লিয়াস বিহীন। তারপর আসতেছে সংখ্যা। আরবিসির সংখ্যা থাকে সবচেয়ে বেশি, কত? প্রতি ঘন মিলিলিটারে 50 লাখ। এবং এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম, যেমন ভ্রূণতে একরকম থাকে, মেয়েদের ক্ষেত্রে একরকম, ছেলেদের ক্ষেত্রে একরকম। তুমি চাইলে সবগুলো সংখ্যা একবারে দিতে পারো, ঠিক আছে? তাহলে প্রতি ঘন মিলিলিটারে একটা সংখ্যা এখানে দেখানো হয়েছে কত লাখ, 50 লাখ থাকে। প্রতি ঘন মিলিলিটারে এটার সংখ্যা কত থাকে? মোট শ্বেত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে কম থাকে 5 থেকে 8,000। আর প্লেটলেট এটা এক একটা বই এক এক রকম সংখ্যা দেওয়া, এভারেজে ধরে নেওয়া হয় 1.5 লাখ থেকে 2.5 লাখ বা 1.5 লাখ থেকে 3 লাখের মতো, তোমার বইয়ে যেটা আছে সেটা দিবা। তারপর আমরা জানি আরবিসিতে কি থাকবে, উপাদান থাকবে হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এখানে আছে হচ্ছে হিম প্লাস গ্লোবিন। এখানে হিম হচ্ছে লৌহ ধারণকারী একটা রঞ্জক পদার্থ, এই রঞ্জকটার জন্যই হিমোগ্লোবিন বা রক্তের একটা কালার হয়। আমরা জানি হিমোগ্লোবিনের কারণে রক্তের কালারটা হয় লাল, এটা কোথায় থাকে? আরবিসিতে। এবং এখানে হিম এবং গ্লোবিনের মধ্যে হিমে রঞ্জক থাকে, গ্লোবিনে কোনো রঞ্জক থাকে না। গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন এবং এটা হচ্ছে লৌহ মানে আয়রন ধারণকারী একটা রঞ্জক, এবং হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। তারপর ডাব্লিউবিসির উপাদান কি কি? নিউক্লিয় প্রোটিন, তারপর থাকবে হচ্ছে লিপিড উপাদান, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ রিটেন সব কিছুতেই। তারপর থাকবে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এখানে একটা প্রোটিন আছে, নিউক্লিয় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটা মিলে গঠন করে। তারপর আছে লিপিড বা ফ্যাট। গ্লাইকোজেন মানে হচ্ছে এটাকে কার্বোহাইড্রেট, তারপর থাকে হচ্ছে কোলেস্ট্রল, যেটা হচ্ছে এক প্রকার লিপিডস দিয়ে গঠিত। তারপর এখানে প্লেটলেটে কি থাকবে? প্রোটিন এবং শেফালিন নামক একটা ফসফোলিপিড। প্রোটিন থাকবে আর একটা ফসফোলিপিড থাকে, আসে হচ্ছে এই ফসফোলিপিডটার নাম কি? সেটার নাম হচ্ছে শেফালিন। এবার আসো আরবিসি এর কাজ। এরা কি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং খাদ্য সার, যে খাবারটা খায় এরকম সব কিছু হচ্ছে পরিবহন করে। এবং এখানে অক্সিজেন পরিমাণটা থাকে হচ্ছে বেশি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা থাকে হচ্ছে অল্প। আর রক্তের রস বা প্লাজমাতে তার থাকে বা রক্ত কণিকার উল্টা থাকে, এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি, প্লাজমা বা রক্ত রসে অক্সিজেন থাকে কম। এবং আরবিসিতে হিমোগ্লোবিন যেটা থাকে সেটা অক্সিজেন পরিবহন করে, সেটা হচ্ছে অক্সিজেন থাকে বেশি, কার্বন ডাইঅক্সাইড থাকে কম, এবং আমরা যে খাবার খাই খাদ্য সারটা সেটাও পরিবহন করে। আর ডাব্লিউবিসির কাজ হচ্ছে গিয়ে জীবাণু মানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা, যেটা করে কোন দুইটা ডাব্লিউবিসি? একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে মনোসাইট, আর আরেকটা আছে লিম্ফোসাইট, যে অ্যান্টিবডি সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। তাহলে আমাদের এখানে প্রতিরোধ ব্যবস্থায় মেইনলি হেল্প করতেছে কে? ডাব্লিউবিসি। তারপর আসা হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা। এটা আমরা জানি যে অণুচক্রিকার একটা মেইন কাজ হচ্ছে কোথাও কেটে গেলে রক্তক্ষরণকে বন্ধ করে দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। তারপর আসা হচ্ছে আরবিসির গড় ব্যাস কত? 7.3 মাইক্রোমিটার। ইউনিটটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা দেওয়া হচ্ছে মাইক্রোমিটারে। গড় ব্যাস দেওয়া হচ্ছে ডাব্লিউবিসি সবচেয়ে বেশি 7.5 থেকে 20 মাইক্রোমিটার, আর প্লেটলেটে হচ্ছে সবচেয়ে কম, কত? 3 মাইক্রোমিটার। এ হচ্ছে আমাদের ইএফজি অর্থাৎ লোহিত রক্তকণিকা, তারপর শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার তুলনামূলক পার্থক্য বা আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং এখানে যে এমসিকিউগুলো বেশি ইম্পর্টেন্ট, যা আসে কোনটা হিমোগ্লোবিন পরিবহন করে এবং কালারের জন্য দায়ীকে হিমোগ্লোবিন, যেটা কোথায় থাকে? আরবিসিতে। এবং এদের যে একটা করে অল্টারনেটিভ নেম আছে, এই অল্টারনেটিভ নেমগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। এবং আসে যে কোনটা দ্বি অবতল, এটা হচ্ছে আরবিসি, কোনটা অনিয়তাকার, ডাব্লিউবিসি, আর হচ্ছে প্লেটলেট, এটা কিসের মতো? রডের মতো। কোনটাতে নিউক্লিয়াস থাকে? শুধুমাত্র ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে, আরবিসি এবং প্লেটলেটে কোনো নিউক্লিয়াস থাকে না। সংখ্যাটাও ইম্পর্টেন্ট, এবং সংখ্যা এখানে একটা দেওয়া আছে, ছেলেদের ক্ষেত্রে কত থাকে, মেয়েদের ক্ষেত্রে কত থাকে, সেই সবগুলো সংখ্যা পড়তে হবে। আর ডাব্লিউবিসি কোনটা সংখ্যা সবচেয়ে কম থাকে? ডাব্লিউবিসিতে। আবার হিমোগ্লোবিনটা তো বললাম। তারপরে এই উপাদানগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে যে কোনটার কোন উপাদান। তারপর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা,
অক্সিজেন কোথায় বেশি থাকে কোথায় কম থাকে? তাহলে রক্তের মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইডের কম, রক্তরসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের বেশি, অক্সিজেন কম। তারপরে জীবাণু ধ্বংস করা কার কাজ? ফ্যাগোসাইটোসিস কে কে করে? নিউট্রোফিল, মনোসাইট, তারপর লিম্ফোসাইট, অর্থাৎ অ্যান্টিবডি কে তৈরি করতেছে? সবগুলোই ইম্পর্টেন্ট। এবং রক্ত জমাট কে বাঁধে? প্লেটলেট। এটা সবগুলোই সমানভাবে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। আশা করি সবাই ঘ নম্বর উত্তরটি বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করবো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ই অংশটি, ই কি আমরা আগে শনাক্ত করছি, ই হচ্ছে কি আরবিসি, মানে হচ্ছে লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট। তাহলে ই অর্থাৎ লোহিত রক্তকণিকা। শ্বসনিক গ্যাস, শ্বসনিক গ্যাস অর্থাৎ মেইন বুঝি আমরা অক্সিজেন, অক্সিজেন প্লাস আমরা শ্বসনিক গ্যাস বলতে আরেকটা বুঝি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু মেইনলি আমরা এখানে আলোচনা করব হচ্ছে কি অক্সিজেন নিয়ে। অক্সিজেন গ্যাস পরিবহনের উপযুক্ত মাধ্যমকে, বেশি পরিমাণ যেহেতু লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে এবং কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এর জন্য আমরা মেইনলি অক্সিজেন নিয়ে আলোচনা করব। তাহলে এই অংশটি শ্বসনিক গ্যাস অর্থাৎ অক্সিজেন পরিবহনের একটি উপযুক্ত মাধ্যম বিশ্লেষণ করা। আমরা গ নম্বরে যখন লোহিত রক্তকণিকার কাজ লিখছিলাম তখন কিন্তু কাজের মধ্যে আমরা লিখছিলাম যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এবং আমি বলে দিয়েছিলাম যে এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম, প্লাজমা বা রক্তরসে তার উল্টা। আচ্ছা, তাহলে শ্বসনিক গ্যাস পরিবহন কিভাবে করে সেটা আমরা জানবো। তাহলে আমরা জানি আরবিসি, আরবিসির মেইন উপাদান হচ্ছে কি হিমোগ্লোবিন। তাহলে আরবিসি মেইন উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তাহলে কি হিম আর সাথে আছে হচ্ছে গ্লোবিন। এবং হিমকে আমরা কি বলছিলাম? হিম হচ্ছে লৌহ ধারণকারী রঞ্জক, লৌহ বা আয়রন ধারণকারী একটা রঞ্জক। তাহলে এই যে আমার হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকার কালারটা হয় লাল, এবং মেইনলি হিমোগ্লোবিনের মধ্যে হিমের কারণেই আমার কালারটা লাল হয়। গ্লোবিন কিন্তু কোনো কালার দেয় না, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, এটা বলছিলাম। তাহলে হিম লৌহ ধারণকারী একটা রঞ্জক, যেটা কি করে? এটা কিন্তু অক্সিজেন পরিবহন করে বা অক্সিজেন ধারণ করে এই হিমোগ্লোবিনের হিম। এটা কি অক্সিজেন ধারণকারী, আর এখানে গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই দুটো অংশ নিয়ে আমার হিমোগ্লোবিন গঠিত হচ্ছে আরবিসিএ। তাহলে এখানে আমাদের মেইন আলোচনা হচ্ছে যে হিমোগ্লোবিনের মধ্যে যখন আমার শ্বসনিক গ্যাস অর্থাৎ ফুসফুস থেকে যখন অক্সিজেনটা বের হয়ে কোথায় আসবে? লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকবে। লোহিত রক্তকণিকার এই হিমোগ্লোবিনের সাথে ওই আমার ইয়াটা যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ গঠন করে। তাহলে ফার্স্ট আমার আসলে হচ্ছে ফুসফুস, ফুসফুস থেকে এই অক্সিজেন এবার কোথায় আসবে? লোহিত রক্তকণিকায়। তাহলে হচ্ছে আরবিসি। আরবিসির মধ্যে কি থাকবে? আমরা একটু আগেই বললাম আরবিসির মধ্যে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে HB। তাহলে ফুসফুস থেকে যখন এই অক্সিজেনটা আসবে আরবিসিতে, আরবিসির হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, যেটাকে একটা আমরা বললাম হচ্ছে একটা অস্থায়ী যৌগ। অস্থায়ী মানে তার স্থায়িত্ব কিন্তু বেশি না, এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। আমরা বললাম কি ফুসফুস থেকে অক্সিজেনটা বের হয়ে আমার রক্তকণিকার মধ্যে ঢুকবে কোথায়? আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ। আমরা এটা বিক্রিয়া আকারে দেখাই। তাহলে আমরা হিমোগ্লোবিন, এখানে আমার 4টা হিমোগ্লোবিন লাগবে। এটাও কিন্তু এমসিকিউর তে আসে যে আমরা যখন অক্সি হিমোগ্লোবিন তৈরি করি তখন কয় অণু আমার হিমোগ্লোবিন লাগে? 4 অণু, এবং সেটা 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করতেছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিনের সংকেত কি? HbO2, এটাই হচ্ছে আমার সেই অক্সি হিমোগ্লোবিন। এখন অক্সি হিমোগ্লোবিন এই লোহিত রক্তকণিকার মধ্যে থাকলেই তো হবে না। এই যে আমার অক্সিজেন রক্তরসের মধ্যে যতটুকু অক্সিজেন থাকবে তার সাথে সঙ্গতি রেখে আমার অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে।
একটা সময় এই অক্সিহিমোগ্লোবিনের মধ্যে যদি অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তখন এই অক্সিহিমোগ্লোবিন কী করে, ভাঙতে থাকে। তাহলে এখানে অক্সিজেনের পরিমাণটা কম, তাহলে অক্সিহিমোগ্লোবিন ভাঙতে থাকবে। অক্সিহিমোগ্লোবিন ভাঙতে থাকলে এই অক্সিজেনটা কি হবে, মুক্ত হয়ে যাবে। অক্সিজেন মুক্ত হলে এই অক্সিজেনটা ঢুকবে কোথায়, রক্তরস বা প্লাজমাতে। রক্তরসের মধ্যে এখন কি আছে, অক্সিজেন। তারপর এই অক্সিজেনের কিছু পরিমাণ আবার আমার কোথায় চলে যাবে, আমাদের শরীরের যে বিভিন্ন টিস্যু আছে টিস্যুর মধ্যে। তাহলে এখান থেকে সামান্য পরিমাণ চলে যাচ্ছে আমার টিস্যুর মধ্যে। তাহলে আমি দেখতেছি মেইনলি আমার যে শ্বসনিক গ্যাস অক্সিজেনটা ফুসফুস থেকে আরবিসি, এই আরবিসি থেকে গেল প্লাজমা, প্লাজমা থেকে গেল টিস্যুতে, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে। তাহলে আমরা বুঝতেছি যে শ্বসনিক গ্যাসটা মেইনলি আমার পরিবহন করতেছে কে, আরবিসি। আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, এর জন্য বলা হচ্ছে। তাহলে আমরা নিচে লিখতে পারি, উপরে আলোচনার ভিত্তিতে বলা যায় এই অংশটি বা লোহিত রক্তকণিকা শ্বসনিক গ্যাস পরিবহনের একটি উপযুক্ত মাধ্যম। এটা আমরা প্রথম থেকে একটু রিপিট করব যে এখানে এই অংশটি কি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে মেইনলি থাকবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুইটা পার্ট, যেটা হচ্ছে একটা হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে লৌহ বা আয়রন ধারণকারী রঞ্জক, যেটা অক্সিজেন ধারণ করে, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। এখানে মেইনলি হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের কালার কীরকম হয়, লাল হয়। তাহলে হিমের কালারটা কীরকম, লাল। এরপর যখন ফুসফুস থেকে অক্সিজেনটা আমার রক্তকণিকার এই আরবিসির মধ্যে ঢুকবে, তখন আরবিসির মধ্যে বিদ্যমান যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, একটা অস্থায়ী যৌগ সেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে 4 অণু অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন তৈরি হবে কিভাবে, আমি বললাম যে রক্তরসের মধ্যে অক্সিজেনের পরিমাণের উপর সম্মতি রেখে অক্সিহিমোগ্লোবিন তৈরি হবে। এই অক্সিহিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, তখন এই হিমোগ্লোবিন এবং অক্সিজেনটা দুটো আলাদা হয়ে থাকবে, এই অক্সিজেনটা মুক্ত হয়ে যাবে। মুক্ত হলে এটা ছিল এতক্ষণ কোথায়, লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে এটা চলে আসবে কোথায়, প্লাজমাতে বা রক্তরসে। রক্তরস থেকে আবার কিছু পরিমাণ অক্সিজেন চলে আসবে হচ্ছে টিস্যুতে। টিস্যু থেকে কি, শরীরের বিভিন্ন পার্টে অক্সিজেন বা এই পুষ্টিটা বা শ্বসনিক গ্যাসটা পরিবহন হবে। তাহলে এখানে মেইন সোর্সটা কোথায়, মেইন সোর্সটা হচ্ছে আমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অর্থাৎ আরবিসি, এটা কোথায় হচ্ছে, আরবিসি বা লোহিত রক্তকণিকা। তাই জন্য আমরা বলতে পারি উপরে আলোচনার ভিত্তিতে লোহিত রক্তকণিকায় শ্বসনিক গ্যাস পরিবহনের একটি উপযুক্ত মাধ্যম। আশা করি সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেনের অ্যান্সারটি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।